ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ। ও, আপনারা এসে গেছেন। নমস্কার, পুরাণের কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, আমি যে গানটা করছিলাম সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে কি নিয়ে আমি আলোচনা করতে চলেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের বিষয়বস্তু হচ্ছে চাঁদ, সূর্য এইসব নিয়েই। আচ্ছা, আপনারা নিশ্চয়ই জানেন যে কিছুদিন আগে মানে দোলের দিন চন্দ্রগ্রহণ ছিল। সায়েন্টিফিক্যালি আপনারা এই গ্রহণের মানে কম বেশি সবাই জানেন, কিন্তু এর একটা মিথোলজিক্যাল গল্পও আছে। সেটা কি আপনারা জানেন? চলুন আজকে সেই সব বিষয় নিয়ে একটি গল্প বলা যাক। পূর্ণিমার সময়ই চন্দ্রগ্রহণ দেখা যায়, বা ইংলিশে আমরা যাকে বলি ফুল মুন। যখন পৃথিবী চাঁদ এবং সূর্যের ঠিক মাঝখানে অবস্থান করে, তখন পৃথিবীর ছায়া চাঁদের পৃষ্ঠের ওপর পড়ে বা চাঁদের সারফেসের ওপর পড়ে, যা চাঁদকে ম্লান করে দেয় এবং কখনো কখনো কয়েক ঘন্টার মধ্যে চন্দ্রপৃষ্ঠকে আকর্ষণীয় লাল করে তোলে। প্রতিটি চন্দ্রগ্রহণ পৃথিবীর অর্ধেক অংশ থেকে দেখা যায়। সায়েন্টিফিক্যালি বা বিজ্ঞানসম্মতভাবে চন্দ্রগ্রহণ কাকে বলে তা আপনাদের বললাম। চলুন এবার দেখে নিই যে এই চন্দ্রগ্রহণ কয় প্রকার ও কি কি। চাঁদ পৃথিবীর ছায়ার ভেতরের অংশে বা অম্রায় চলে যায়। পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে যাওয়া সূর্যালোকের কিছু অংশ চাঁদের পৃষ্ঠে বা চাঁদের সারফেসে পৌঁছায়, যা চাঁদকে আবছাভাবে আলোকিত করে। কম তরঙ্গ দৈর্ঘ্যের রং যেমন নীল এবং বেগুনি, লাল ও কমলা রঙের মতো দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের রঙের তুলনায় বেশি সহজে ছড়িয়ে পড়ে। যেহেতু এই দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে প্রবেশ করে এবং কম তরঙ্গ দৈর্ঘ্য ছড়িয়ে পড়ে, তাই চন্দ্রগ্রহণের সময় চাঁদ কমলা বা লালচে দেখায়। গ্রহণের সময় পৃথিবীর বায়ুমণ্ডলে যত বেশি ধুলো বা মেঘ থাকবে, চাঁদ কিন্তু তত বেশি লাল দেখাবে। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে এই ৩রা মার্চ দোলের দিন যে চন্দ্রগ্রহণ হয়েছিল তা কিন্তু এই লালচে বা কমলা রঙেই হয়েছিল। এ তো গেল টোটাল লুনার এক্লিপস বা পূর্ণ চন্দ্রগ্রহণের কথা। এবার বলি পার্শিয়াল এবং পেনাম্ব্রালের কথা। সূর্য, পৃথিবী এবং চাঁদের মধ্যে অসম্পূর্ণ সারিবদ্ধতার ফলে চাঁদ পৃথিবীর আবরণের কেবলমাত্র একটি অংশের মধ্যে দিয়ে যায়। ছায়া বৃদ্ধি পায় এবং তারপর চাঁদকে পুরোপুরি ঢেকে না ফেলে পিছিয়ে যায়। একে বলা হয় আংশিক চন্দ্রগ্রহণ বা পার্শিয়াল লুনার এক্লিপস। চাঁদ পৃথিবীর আংশিক আবরণ অর্থাৎ তার ছায়ার ক্ষীণ বাইরের অংশের মধ্যে দিয়ে ভ্রমণ করে। তখন চাঁদ এতটাই ম্লান হয়ে যায় যে তাকে লক্ষ্য করা কঠিন হয়ে পড়ে। একে বলে পেনাম্ব্রাল লুনার এক্লিপস বা উপছায়া সংক্রান্ত চন্দ্রগ্রহণ। চলুন এবার আপনাদের বলি যে এই ব্লাড রেড মুন কিভাবে হয়। আমাদের আকাশ নীল এবং সূর্যাস্ত লাল করে তোলে এমন একটা ঘটনা চন্দ্রগ্রহণের সময় চাঁদকে লালচে কমলা রঙে রূপান্তরিত করে। সূর্যের আলো সাদা দেখায়, কিন্তু আসলে এতে বিভিন্ন রঙের উপাদান বিশিষ্ট রামধনু থাকে, যাদের ভৌত বিশিষ্ট বা ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সও ভিন্ন হয়। নীল আলো পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে যাওয়ার সময় তুলনামূলকভাবে সহজেই ছড়িয়ে পড়ে। অন্যদিকে লালচে আলো বাতাসের মধ্যে দিয়ে সরাসরি ভ্রমণ করে। যখন সূর্য পরিষ্কার দিনে আকাশে থাকে বা আমাদের মাথার উপরে থাকে, তখন আমরা আকাশ জুড়ে নীল আলো ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখি। সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় যখন সূর্য দিগন্তের কাছাকাছি থাকে, তখন আগত সূর্যালোক পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে দীর্ঘ নিম্ন কোণ পথ ভ্রমণ করে মাটিতে পর্যবেক্ষকদের কাছে মানে আমাদের মতো মানুষের কাছে এসে পৌঁছায়। সূর্যালোকের নীল অংশটি দূরে ছড়িয়ে পড়ে এবং বর্ণালীর কেবল হলুদ থেকে লাল অংশটি আমাদের চোখে এসে পৌঁছায়। চন্দ্রগ্রহণের সময় চাঁদ লাল বা কমলা দেখায় কারণ আমাদের গ্রহ দ্বারা অবরুদ্ধ নয় এমন যে কোনো সূর্যালোক পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে একটি পুরো অংশের মধ্যে দিয়ে চন্দ্রপৃষ্ঠে পৌঁছানোর পথে ফিল্টার করা হয়। এটি এমন যেন পৃথিবীর সমস্ত সূর্যোদয় ও সূর্যাস্ত চাঁদের ওপরেই প্রক্ষিপ্ত হয়। এতক্ষণ আপনাদের বললাম সায়েন্টিফিক্যালি বা বিজ্ঞানসম্মতভাবে চন্দ্রগ্রহণ বা লুনার এক্লিপসের কথা। চলুন এবার আপনাদের বলি সূর্যগ্রহণ বা সোলার এক্লিপসের কথা। সূর্যগ্রহণ কেবল অমাবস্যা পর্বেই ঘটে, যখন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে থাকে। সূর্যগ্রহণের সময় চাঁদ পৃথিবীতে একটি ছায়া ফেলে এবং সূর্যের আলো আমাদের দৃষ্টিভঙ্গিকে বাধা দেয় সম্পূর্ণভাবে বা আংশিকভাবে। সূর্যগ্রহণ তখনই ঘটে যখন চাঁদ সূর্য এবং পৃথিবীর মাঝখানে চলে আসে, যার ফলে পৃথিবীতে একটা ছায়া পড়ে যা কিছু জায়গায় সূর্যের আলোকে সম্পূর্ণ বা আংশিকভাবে বাধা দেয়। এটি কেবল মাঝে মধ্যেই ঘটে, কারণ চাঁদ সূর্য এবং পৃথিবীর মতো একই সমতলে প্রদক্ষিণ করে না। যে সময়কালে তারা সারিবদ্ধ হয় তাকে গ্রহণের ঋতু বলা হয়, যা বছরে দুবার ঘটে। তবে সব জায়গা থেকে সবসময় কিন্তু এটা দৃশ্যমান হয়ও না।
চলুন দেখে নেওয়া যাক এবার সূর্যগ্রহণ কয় প্রকারের ও কি কি হয়। যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসে তখন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘটে, বা ইংলিশে আমরা বলতে পারি টোটাল সোলার এক্লিপস, যা সূর্যের মুখকে সম্পূর্ণরূপে ঢেকে দেয়। চাঁদ যখন পৃথিবীতে আঘাত করে তখন চাঁদের ছায়ার কেন্দ্রে অবস্থিত লোকেরা এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ অনুভব করবে। আকাশ অন্ধকার হয়ে যাবে যেন ভোর বা সন্ধ্যা। আবহাওয়া অনুকূল থাকলে পূর্ণ সূর্যগ্রহণের পথে থাকা মানুষ সূর্যের করোনা বা বাইরের বায়ুমণ্ডল দেখতে পায়, যা সাধারণত সূর্যের উজ্জ্বল মুখ দ্বারা আবৃত থাকে বা ঢাকা থাকে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণই একমাত্র সূর্যগ্রহণ যেখানে দর্শকরা তাদের গ্রহণের চশমা দিয়ে এই গ্রহণ দেখতে পারে, যখন চাঁদ সূর্যকে সম্পূর্ণরূপে আটকে রাখে, তবে সেটি বেশিক্ষণের জন্য নয়, শুধু কিছুক্ষণের জন্যই। যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসে, কিন্তু যখন এটি পৃথিবী থেকে তার সবচেয়ে দূরবর্তী স্থানে বা কাছাকাছি থাকে, তখন এটি বলয়গ্রাস সূর্যগ্রহণ ঘটে, বা একে আমরা বলতে পারি অ্যানুয়াল সোলার এক্লিপস। যেহেতু চাঁদ পৃথিবী থেকে অনেক দূরে থাকে, তাই এটি সূর্যের চেয়ে অনেক ছোট দেখায় এবং সূর্যকে সম্পূর্ণরূপে ঢেকে রাখে না। ফলস্বরূপ চাঁদ একটি বৃহত্তর উজ্জ্বল ডিস্কের ওপরে একটি অন্ধকার ডিস্কের মতো দেখায়, যা চাঁদের চারপাশে একটি বলয়ের সৃষ্টি করে। যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসে তখন আংশিক সূর্যগ্রহণ ঘটে, বা ইংলিশে আমরা একে বলতে পারি পার্শিয়াল সোলার এক্লিপস। কিন্তু সূর্য চাঁদ এবং পৃথিবীর পুরোপুরি সারিবদ্ধভাবে থাকে না, অর্থাৎ একই লাইনে থাকে না। সূর্যের কেবল একটি অংশই ঢাকা দেখাবে, যা এটিকে অর্ধচন্দ্রাকার আকার দেবে। পূর্ণ বা বলয়াকার সূর্যগ্রহণের সময় চাঁদের অভ্যন্তরীণ ছায়া দ্বারা আচ্ছাদিত এলাকার বাইরের লোকেরা আংশিক সূর্যগ্রহণ দেখতে পায়, বা পার্শিয়াল সোলার এক্লিপস দেখতে পায়। পৃথিবীর পৃষ্ঠতল বক্র হওয়ায় কখনো কখনো চাঁদের ছায়া পৃথিবী জুড়ে সরে যাওয়ার সাথে সাথে গ্রহণটি বৃত্তাকার এবং পূর্ণগ্রাস সূর্যগ্রহণের মধ্যে দিয়ে স্থানান্তরিত হতে পারে। একে হাইব্রিড সূর্যগ্রহণও বলা হয়। তাহলে দেখুন, আপনাদের বলে দিলাম সায়েন্টিফিক্যালি বা বিজ্ঞানসম্মতভাবে সোলার এক্লিপস বা সূর্যগ্রহণ কাকে বলে, এবং লুনার এক্লিপস বা চন্দ্রগ্রহণ কাকে বলে, এবং ওইগুলো কি কি প্রকারের হয়ে থাকে। এবার চলুন ফিরে যাই পুরাণে, যেখানে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের কথা বলা হয়েছে, কিন্তু কি সেটাই এখন আপনাদের বলবো। একটাই গল্প আছে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের ক্ষেত্রে, যা পুরাণ অনুযায়ী আমরা জানতে পারি। পুরাণ অনুসারে বলছে যে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ একটা স্বর্গীয় ঘটনা, যা রাহু অথবা রাহু ও কেতুর সম্মিলিত শক্তি সূর্যকে গ্রাস করার চেষ্টা করে, যা তাদের অমৃত গ্রহণে বাধা দেওয়ার প্রতিশোধ হিসেবে ঘটে। এই পৌরাণিক কাহিনীটির উৎপত্তি হয়েছিল সমুদ্র মন্থন থেকে। আমরা কমবেশি সবাই জানি যে সমুদ্র মন্থনের ফলে যে হলাহল বিষের উৎপত্তি হয়েছিল, সেই বিষ মহাদেব তাঁর কণ্ঠে ধারণ করেছিলেন, এবং যে অমৃত ছিল, অমৃত তৈরি হয়েছিল, যেই অমৃত পান করে দেবতারা তাদের অমরত্ব লাভ করেছিলেন, সেই অমৃত পাওয়ার আশাতেই কিন্তু রাহু কেতু গিয়েছিলেন দেবতার বেশে। এরপর যখন চন্দ্র সূর্য ভগবান বিষ্ণুকে সতর্ক করলেন যে এরকম রাহুও আছে দেবতার বেশে, তখন তিনি কি করলেন, বিষ্ণু নিজে মোহিনীর অবতার নিলেন এবং গিয়ে দেখলেন যে সত্যি রাহু দেবতার বেশে অমৃত পান করছে। তখন তিনি কি করলেন, তার সুদর্শন চক্র দিয়ে রাহুর মাথা ছেদ করলেন বা শিরচ্ছেদ করলেন। এর ফলে কি হলো, তার বিচ্ছিন্ন মাথা রাহু এবং তার লেজটি কেতুতে পরিণত হলো। এই রাহু বা বলতে পারি রাহু ও কেতুর সম্মিলিত শক্তি একসাথে চন্দ্র ও সূর্যকে আক্রমণ করেছিল শত্রু হিসেবে, কারণ তারাই বাধা দিয়েছিল রাহুকে অমৃত পান করতে, এবং এর প্রতিশোধ হিসেবে রাহু কি করেছিল, সূর্য এবং চন্দ্রকে পূর্ণভাবে গ্রাস করেছিল। তাই তখন থেকেই আমরা জানতে পারি যে একে বলা হয় চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ। এই গ্রহণকে আসলে অশুভ ঘটনা বা অশুভ লক্ষণ বা ইংলিশে আমরা বলতে পারি ব্যাড ওমেন হিসেবেও দেখা হয়, যা আলোর ওপর অন্ধকারের অস্থায়ী বিজয় এবং প্রাকৃতিক মহাজাগতিক শৃঙ্খলার ব্যাঘাতকে প্রতিনিধিত্ব করে। এই গ্রহণের কিন্তু একটি আধ্যাত্মিক তাৎপর্যও আছে। যদিও এটি একটি নেতিবাচক ঘটনা হিসেবে দেখা যায়, বলা হয় যে এই সময় বেশ কিছু নেগেটিভ এনার্জি তৈরি হয়, সেই জন্য বলা হয় যে এই সময় বেশি ধ্যান করতে, বেশি পরিমাণে মন্ত্র জপ করতে এবং দান ধ্যানের প্রতি একটু বেশি মন দিতে। দান ধ্যানের মধ্যে দিয়ে, আধ্যাত্মিক অনুশীলনের মধ্যে দিয়ে আমরা যাতে নিজেদেরকে আরো বেশি শক্তিশালী করে তুলতে পারি। এই সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র কিন্তু ভীষণই কার্যকরী হিসেবে দেখা দিয়েছে।
বেশ কিছু সতর্কতাও এই সময় নিয়ে থাকতে বলা হয় ঐতিহ্যবাহী বিশ্বাসের নেতিবাচক প্রভাব এড়ানোর জন্য, যেমন খাওয়া দাওয়া না করা, ভ্রমণ এড়িয়ে চলা, এবং কিছু কিছু ক্ষেত্রে বলা হয়েছে এটাও যে গর্ভবতী মহিলাদের ঘরের ভেতরে থাকা অত্যন্ত আবশ্যক। গ্রহণের কথা যখন বললামই, তখন সূতককালের কথাও কিন্তু আপনাদের বলা উচিত। গ্রহণ সায়েন্টিফিক্যালি হোক বা মিথোলজিক্যালি হোক, এর একটা অশুভ সময় আছে। হিন্দু ধর্মে সূতককাল বলতে একটি অশুভ সময় বা অশুচি সময়কে বোঝায়, যা প্রধানত চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের আগে এবং চলাকালীন সময় পালন করা হয়। এই সময় প্রকৃতির ওপর নেতিবাচক প্রভাব পড়ে বলে মনে করা হয়, তাই একে অত্যন্ত সংবেদনশীল সময় হিসেবে ধরা হয়। এই সূতককাল কখন শুরু হয়? চন্দ্রগ্রহণের ক্ষেত্রে চন্দ্রগ্রহণ শুরু হওয়ার ঠিক 9 ঘন্টা আগে সূতককাল শুরু হয় এবং গ্রহণ শেষ হওয়ার সাথে সাথেই শেষ হয়ে যায়। তবে সূর্যগ্রহণের ক্ষেত্রে কিন্তু এই সময়টা অনেকটা বেশি। সূর্যগ্রহণের ক্ষেত্রে সূর্যগ্রহণের 12 ঘন্টা আগে থেকে শুরু হয় এবং সূর্যগ্রহণ শেষ হওয়ার সাথে সাথে সূতককাল শেষ হয়। কেন এটি মানা হয়? পৌরাণিক এবং জ্যোতিষ শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী এই সময় পরিবেশ এবং মহাজাগতিক শক্তি দূষিত বা অশুভ হয়ে যায়, তাই এই সময় পুজো পাঠ, আরাধনা বা শুভ কাজ না করারই নিয়ম রয়েছে। কি কি করবেন না এই সময়? পুজো পাঠ করবেন না, মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং মূর্তিতে হাত দেওয়া বা পুজো করা নিষিদ্ধ থাকে। খাবার দাবারের কথায় আসা যাক, এই সময় রান্না বান্না করা নিষিদ্ধ থাকে এবং খাওয়া দাওয়া করা নিষিদ্ধ থাকে। শুভ কাজ কিছু করবেন না, যেমন বিয়ে, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ ইত্যাদি নতুন কিছু শুভ কাজ করার সময় এই কাজগুলো যাতে না করা হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। আর সাধারণ কাজ যেমন গর্ভবতী মহিলাদেরকে বলা হয় সবসময় ঘরের ভেতরে থাকতে, শিশু এবং বৃদ্ধদের বিশেষ করে সতর্কতা অবলম্বন করার জন্য পরামর্শ দেওয়া হয়। কি কি করা যাবে না সেটা তো বললাম, এবার তাহলে বলি কি কি করা যেতে পারে। খাবারে তুলসী পাতা দিয়ে রাখা, কারণ এটি অশুভ শক্তি থেকে খাবারকে রক্ষা করবে। ঈশ্বর বা ভগবানের নাম জপ করা বা ধ্যান করা যেতে পারে। আর এই সময় যদি ঈশ্বরের নাম বেশি করে করা হয় বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি বেশি করে উচ্চারণ করা হয়, তাহলে তা আমাদের আভ্যন্তরীণ শক্তিকে আরো অনেক গুণ বাড়িয়ে দেয়। গ্রহণের পরে স্নান করে ঘর শুদ্ধ করা এবং দান করা ভালো বলে মনে করা হয়। জন্মমৃত্যু সংক্রান্ত সূতক, গ্রহণের সূতক ছাড়াও পরিবারে কারো মৃত্যু হলে, যাকে বলা হয় পাতক, বা শিশু জন্মালে ঘরে সূতক বা অশুচি সময় পালন করা হয়। তাহলে আজকের ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আজকে পুরো বিষয়বস্তুটাই ছিল চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ নিয়ে। যেহেতু কিছুদিন আগেই চন্দ্রগ্রহণ গেছে, তাই ভাবলাম যে কেননা চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের ওপর একটা ভিডিও বানানো যাক। আশা করি আপনাদের অনেক ইনফরমেশন দিতে পেরেছি, এবং কিছু যদি ভুল হয়ে থাকে তাহলে আমাকে বলবেন, কিছু যদি আমি মিস করে যাই তাহলে সেটাও বলবেন। আর আমার সঙ্গে থাকবেন, কারণ আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ফর নাও, বাই।